বিষণ্ণতার ওভারকাম কীভাবে করা যায়, এটার আজকে 8th এপিসোড, এবং এই এপিসোডে আমরা ঘুমের সমস্যা নিয়ে কথা বলবো। কারণ বিষণ্ণতার সবচেয়ে আগে যেটা ঠিক করতে হয় সেটা হচ্ছে ঘুম। আপনার যদি বিষণ্ণতা থেকে থাকে এবং আপনি যদি রাতে ঘুমোতে না পারেন, তাহলে এটার সম্ভাবনা খুবই কম যে আপনার বিষণ্ণতাটা খুব দ্রুত সারবে। সো সবার আগে আসলে ঘুমটার উপর কাজ করতে হবে, সবার আগে ঘুম ঠিক করার চেষ্টা করতে হবে। তো আমরা নর্মালি ঘুম ঠিক করার জন্য কি করতে পারি? ঘুম ঠিক করার জন্য আমি যদি বিষণ্ণতার ক্ষেত্রে বলি, সবার আগে আমরা যেটা আমরা করার চেষ্টা করব সেটা হচ্ছে কি বিষণ্ণতাকে আসলে দূর করা, অ্যান্টিডিপ্রেসেন্ট খেয়ে বিষণ্ণতাকে দূর করা, রাইট? এছাড়াও ঘুম ঠিক করা আরও কিছু বেসিক প্রসিডিউর আছে, আরও কিছু সহজ প্রসিডিউর আমি আপনাদের আজকে বলার চেষ্টা করব। তার মাঝে প্রথম যে জিনিসটা আমি আপনাদের বলতে চাই সেটা হলো যে আপনার ঘুম আসলে কতক্ষণ আমাদের প্রয়োজন হয়। ঘুম কিন্তু সবার এরকম না যে আপনার 6 থেকে 8 ঘন্টা লাগে বা 8 থেকে 10 ঘন্টা লাগে। বিভিন্ন সায়েন্টিফিক রিসার্চে বিভিন্ন রকম দেখা গিয়েছে। অনেক মানুষ পৃথিবীতে কিন্তু মাত্র 4 থেকে 5 ঘন্টা ঘুমিয়েও কিন্তু ভালো থাকে। অনেক মানুষ 4 থেকে 5 ঘন্টা ঘুমিয়েও ভালো থাকে। যদিও আমি সাজেস্ট করব আপনাদের সবাইকে 6 ঘন্টা অ্যাটলিস্ট ঘুমানোর জন্য। বাট এরকম যদি কেউ থেকে থাকেন যে 4 ঘন্টা বা 5 ঘন্টা ঘুমিয়ে ভালো আছেন, দেন এটা কোনো সমস্যা নাই যদি না আপনি পরের দিন ঠিকভাবে কাজ করতে পারেন। ঘুমানোর সবচেয়ে ভালো সময়টা হচ্ছে 10টা থেকে 2টা। রাত 10টা থেকে 2টার মাঝে আপনি যদি ঘুমাতে পারেন, এই 4 ঘন্টা হচ্ছে বেস্ট কোয়ালিটি স্লিপ এনশিওর করে। ধরুন আপনি ঘুমাতে যাচ্ছেন রাত 2টার সময়, রাত 2টা থেকে ঘুমিয়ে আপনি রাত 10টা পর্যন্ত ঘুমালেন। আপনার হিসাব মতে কিন্তু 8 ঘন্টা ঘুম হলো, কিন্তু আসলে আপনার এই ঘুমের কোয়ালিটি খুব ভালো হলো না। কোয়ান্টিটি কিন্তু ঠিক আছে, বাট কোয়ালিটি ভালো হলো না। বাট আপনি যদি রাত 10টায় ঘুমিয়ে পড়েন এবং আপনি ভোর 4টার সময় উঠে যান, দেখুন মাত্র 6 ঘন্টার ঘুম, বাট এই ঘুমের কোয়ালিটি ভালো হবে। কারণ কি? কারণ এই যে 10টা থেকে 2টার মাঝের সময়টা আপনি ঘুমোতে পেরেছেন। বেস্ট হয় যদি আপনি রাত 9টায় ঘুমাতে পারেন এবং হচ্ছে গিয়ে রাত 3টায় জাগতে পারেন বা সকাল 4টায় জাগতে পারেন। দ্যাটস দ্য বেস্ট থিং টু ডু। বাট প্র্যাকটিক্যালি আমার কাছে মনে হয় আমাদের দেশে এখন যে অবস্থা, রাত 9টায় ঘুমানোটা একটু কঠিন। বাট 10টায় ঘুমানো কিন্তু সম্ভব যদি আমরা একটু চেষ্টা করি। 10টায় ঘুমানো কিন্তু সম্ভব যদি আমরা একটু চেষ্টা করি। সো এই জিনিসটা আমরা খেয়াল রাখবো। ঘুমের সমস্যায় যে জিনিসটা প্রথম যে জিনিসটা আমি মনে করি সবার বোঝা উচিত, যে কিছু নেগেটিভ কগনিশন বা কিছু আনহেলদি কগনিশনের কারণে আমাদের কিন্তু ঘুম আসে না। যে লাইক কিছু মানুষ থাকেন যে লাইক তাদের ঘুম যে আসছে না, এই জিনিসটা নিয়ে তারা অনেক অতিরিক্ত সেলফ মনিটরিং করে, খুব অতিরিক্ত। যে আমি আপনাকে কতগুলো আনহেলদি থট এখন লিখে দেখাবো যাতে করে আপনি বুঝতে পারবেন যে কী ধরনের সমস্যা হয়। একে তো ওনাদের ঘুম আসে না, প্লাস ঘুম না আসার ফলে তাদের প্রচণ্ড দুশ্চিন্তা হয় যে কেন ঘুম আসতেছে না, আমাকে তো 8 ঘন্টা ঘুমাতে হবে, ঘুম না আসলে আমি কালকে কিভাবে আসলে কাজ করব, এটা তো আমি আসলে নিতেই পারবো না, আমি তো অসুস্থ হয়ে যাব, আমার তো মানে একটা স্ট্রোক হবে, আমার তো হার্ট অ্যাটাক হবে। এই ধরনের জিনিসগুলো আসলে যেটা হয়, একটা স্পাইরাল রিয়াকশন হয়। একটা স্পাইরাল রিয়াকশন থেকে একটা ভিশিয়াস সার্কেল তৈরি হয়, যেটা ডিস্ট্রেস অ্যান্ড ইনসমনিয়া ভাবে আসলে চলতে থাকে। ডিস্ট্রেস অ্যান্ড ইনসমনিয়া। সো কী নেগেটিভ থট হতে পারে আমি যদি বলি, যে লাইক একটা হয় এরকম যে আই নিড টু গেট মাই স্লিপ, যে লাইক আমার এখনই ঘুমাতে হবে, হ্যাঁ, একটা অস্থিরতা, এখনই ঘুমাতে হবে। আই মাস্ট স্লিপ ফর 8 আওয়ার্স, আমাকে 8 ঘন্টা ঘুমাতেই হবে, না হলে যেন কি হয়ে যাবে। I won't be able to work if I don't sleep properly. যেটা কালকের দিন আমি আসলে একদমই কাজ করতে পারবো না যদি আমি আজকে ঘুমোতে না পারি। এছাড়াও যে কগনিশনগুলো হয় যে লাইক ইটস অফুল ইফ আই ডোন্ট স্লিপ, লাইক আই ক্যান স্ট্যান্ড ইট। আমি যদি আজকে কাজ না করি, আমার মনে হয় আমি যদি ঘুমাতে না পারি, আমার মনে হয় একটা স্ট্রোক হবে, একটা হার্ট অ্যাটাক হবে, আমি মনে হয় বাঁচতে পারবো না। সো এই জিনিসগুলো আমাদের কিন্তু আগে চ্যালেঞ্জ করতে হবে, আইডেন্টিফাই করতে হবে, এবং হচ্ছে কি আপনার আমি বলবো যে একটা ডায়েরিতে লিখে ফেলতে হবে। লিখে ফেলে আমাদের নিজেদেরই বুঝতে হবে যে রাইট, আমি যে চিন্তাগুলো করছি এটা আসলে কতটুকু যৌক্তিক।
লাইক আমি যদি 1 রাত 2 রাত 3 রাত 4 রাত না ঘুমাই, এটা কি কোনো সায়েন্টিফিক এভিডেন্স আছে কি না যে আমি আগামীকাল কাজ করতে পারবো না, বা আমার স্ট্রোক হবে, হার্ট অ্যাটাক হবে, বা আমাকে অবশ্যই কেন ঘুমাতে হবে, আর না ঘুমোলে এটা কেন আমি একদম মানে টলারেটই করতে পারবো না। সো আমাদের এই যে ডিস্ট্রেস টলারেন্স স্কিলস কিন্তু অনেক বাড়াতে হবে। অনেক মানুষ যারা ঘুমোতে পারে না, তাদের ডিস্ট্রেস টলারেন্স স্কিলস খুব পুয়ার থাকে। তারা বা তাদের ক্যাটাস্ট্রোফাইজেশনের হার অনেক বেশি থাকে। তারা যে কোনো একটা জিনিসকে মনে করে যে না আমাকে দিয়ে হবে না, কি হবে, আমি একদম মনে হয় মরে যাব, আমার অনেক অসুখ হবে, এই ধরনের থটগুলো। একে তো তাদের ঘুম আসছে না, এই ঘুম না আসার সাথে সাথে তাদের অনেকগুলো কি হয়, তাদের সেকেন্ডারি ইমোশন তৈরি হয়। সো এই জিনিসগুলো আপনারা যখনই কোনো ইনসমনিয়া রোগী নিয়ে কাজ করবেন, বা আপনি যদি নিজে ইনসমনিয়াতে ভুগেন, আপনি সবসময় লিখে ফেলার চেষ্টা করবেন যে আমার কি এই ধরনের থটস আছে কি না, এবং সেটা কতটুকু যৌক্তিক। কারণ আপনি এই ক্লাস থেকে শিখতে পারছেন যে ঘুম কিন্তু সবার 8 ঘন্টার প্রয়োজন নেই। ঘুম অনেকে 4-5 ঘন্টা ঘুমিয়েও ভালোভাবে চলতে পারে, থাকতে পারে, যদি সে ঠিক সময়টায় ঘুমায়। লাইক রাত 10টা থেকে 2টার মাঝে যদি ঘুমোয়, তাহলে কিন্তু তার এত ঘুম দরকার নেই, রাইট? সো এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। যখনই আপনি আপনার আশেপাশে কাউকে দেখবেন যে ইনসমনিয়া ভুগছে, এই জিনিসগুলো বলার চেষ্টা করবেন। এরপর যে জিনিসটা শেখার চেষ্টা করবো আমরা, এটার নাম হলো স্টিমুলাস কন্ট্রোল থেরাপি। হ্যাঁ, স্টিমুলাস কন্ট্রোল। এখানে যে জিনিসটা করব, প্রথম যে কাজটা আমাদের করতে হবে, যদি আমাদের প্রথম কথা হলো যে আমরা যখনই আমাদের ঘুম আসবে, শুধুমাত্র তখন আমি হচ্ছে কি বিছানায় যাব। যখন আমাদের শুধুমাত্র ঘুম আসবে তখনই বিছানায় যাব। তার আগে গিয়ে শুধু বিছানায় শুয়ে থাকবো না, এটা ভালো না। ঠিক আছে, এটা কখনো করব না। একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে যে বিছানাকে আমরা যেন শুধুমাত্র ঘুমের কাজে ব্যবহার করি। বিছানায় বসে বই পড়া, টিভি দেখা, তারপর হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া করা, মোবাইল দেখা, এগুলো যেন আমরা না করি। বিছানায় বসে শুধুমাত্র আমরা যেন এটা ঘুমের কাছে ব্যবহার করি। তখন বিছানার সাথে একটা কন্ডিশনিং হয়ে যায়। সো যখন আমার শুধু ঘুম আসবে, আমি তখনই বিছানায় যাবো। এটা হচ্ছে নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2 হচ্ছে কি, আমি যেটা বলছিলাম, এখানে 20 মিনিট আমি দেখবেন উল্লেখ করেছি যে বিছানায় যাবার পর যদি 20 মিনিটের মাঝে আপনার ঘুম না আসে, তখন কি করবেন? তখন আপনি উঠে যাবেন। উঠে আপনি কোনো রিল্যাক্সেশন করবেন, কোনো রিল্যাক্সিং অ্যাক্টিভিটি করবেন। এটা হতে পারে আপনার সিম্পল হচ্ছে কি আপনার ডিপ ব্রিদিং করতে পারেন। রুল অফ 4 ব্রিদিং আমরা বলি, যে লাইক 4 সেকেন্ডে ধীরে ধীরে নিঃশ্বাস নেবেন এবং আরও ধীরে ধীরে 4 সেকেন্ডে নিঃশ্বাসটা ছেড়ে দেবেন। এটা হতে পারে প্রোগ্রেসিভ মাস্কুলার রিল্যাক্সেশন টেকনিক। আপনারা একটু ইউটিউবে সার্চ দিলে এরকম অনেক ভিডিও পেয়ে যাবেন। PMRT বলে, লাইক মাংসপেশিগুলো আমরা হচ্ছে গিয়ে সংকুচিত করবো এবং ধীরে 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 ছাড়বো। এটা পুরো শরীর উপর থেকে শুরু করে একদম নিচ পর্যন্ত। এটা করলে কি হবে, আমরা কিন্তু আমাদের যে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, এটা যে হাইপার অ্যাক্টিভিটি, এটা কিন্তু কমে আসবে। আমাদের যদি এগুলো করতে ভালো না লাগে, আমরা সিম্পল যেটা করতে পারি, আমরা কিছু বই পড়তে পারি, কিছু বই যেটা আমাকে রিল্যাক্স করে, জাস্ট সিম্পল কিছু বই। সো আমি আবারও বলছি, প্রথম যে কাজটা করতে হবে যে ডু নট গো টু বেড আনলেস ইউর নট স্লিপি। দ্যাটস নাম্বার 1। নাম্বার টু হচ্ছে, যদি আমি বিছানায় যাই, 20 মিনিটের মাঝে যদি ঘুম না আসে, আমি বিছানায় শুয়ে আমার সেই ক্যাটাস্ট্রফিক থটগুলো দিব না। বিছানায় শুয়ে থাকলে কি হবে, সবচেয়ে যে বড় প্রবলেমটা হয়, আমরা যে আনহেলদি কগনিশনগুলো নিয়ে আলাপ করেছি, যে আপনার কাছে মনে হবে যে লাইক কি হবে, ঘুমাইতেই হবে, ঘুম আসছে না কেন, 8 ঘন্টা ঘুম আসছে না কেন, 2 ঘন্টা হয়ে গেছে, তার মানে তো আমার 8 ঘন্টা ঘুম হবে না, আমার তো 6 ঘন্টা ঘুম হবে, আমি সকালে কীভাবে কাজ করব, আমি ঠিকমতো না ঘুমাতে পারি তাহলে আমার অফিসে বোধহয় আমি মাথা ঘোরায় পড়ে যাব, আমার যদি এরকম 7 দিন ঘুম না হয় আমি তো স্ট্রোক করে মারা যাব, আমি কিভাবে পারবো, লাইক এই থটগুলো কিন্তু শুয়ে থাকলে আরও বাড়ে। সো আমি কী করছি, বেসিক্যালি আমি এখানে কিন্তু একটু ডিস্ট্র্যাক্ট করছি নিজেকে। আমি উঠে গিয়ে আমি যখন একটা রিল্যাক্সেশন করি, সেটা ডায়াফ্রাগম্যাটিক ব্রিদিং হোক, সেটা PMRT হোক, সেটা একটা খুব সুদিং একটা বই পড়া হোক, আমার কিন্তু ডিস্ট্র্যাকশন হচ্ছে। আমি সেই নেগেটিভ চিন্তাগুলোকে প্রশ্রয় দিচ্ছি না, কারণ আমাদের নেগেটিভ চিন্তা কিন্তু আমাদেরকে কনজিউম করা শুরু করে, আমাদের কন্ট্রোল করা শুরু করে। সো তাদেরকে এই পাওয়ারটা দেওয়া যাবে না। আমি এটা করছি, তারপর আমি বইটা পড়ছি বা আমি একটু রিল্যাক্সেশন করছি, করে যখন আমার আবার ঘুম আসবে, আমি তখন আবার বিছানায় আসবো। বিছানায় আসলেন, এখন আপনার আবার ঘুম আসছে না, 20 মিনিট ওয়েট করবেন। 20 মিনিট যদি ঘুম না আসে, আবার আপনি উঠে কিছু রিল্যাক্সেশনের কাজ করবেন, কোনো রিল্যাক্সেশন টেকনিক বা আমি যেগুলো বললাম। তারপর
পুনরায় আবার যখন আপনার ঘুম আসবে তখন আপনি বিছানায় যাবেন। মূল ব্যাপারটা হচ্ছে যদি ঘুম না আসে বিছানায় শুয়ে না থাকা। যদি ঘুম না আসে বিছানায় শুয়ে না থাকা, এতে করে নেগেটিভ কগনিশনগুলো ম্যাগনিফাইড হয়। অনলি এটা আসলে আপনার অ্যাংজাইটি, স্ট্রেস, ওয়ারি বাড়ায় এবং একটা যেটা বলছিলাম স্পাইরাল রিয়াকশন হয়, সেখান থেকে একটা ভিসিয়াস সাইকেল অফ ডিস্ট্রেস অ্যান্ড ইনসমনিয়া শুরু করে। আমি কি বুঝাতে পেরেছি? সো এই জিনিসটা আমরা যেন খুব খেয়াল রাখি যে 20 মিনিটের বেশি। থার্ড যে পয়েন্টটা আমি বলছিলাম যে বিছানায় বসে আমরা কখনো ঘুম ছাড়া মানে অন্য কোনো কাজ করব না, তখন একটা কন্ডিশনিং আমাদের তৈরি হবে। তারপর ফোর্থ যে ব্যাপারটা আমাদের খুব মনে রাখতে হবে যে আমরা একটা নির্দিষ্ট সময় সকালে ঘুম থেকে উঠব। আমরা একটা নির্দিষ্ট সময় বিছানাতে করব, এটা অসম্ভব রকম জরুরি। এটা হতে পারে কারোর জন্য সকাল 5টা, কারোর জন্য 6টা, বাট সবসময় খেয়াল রাখবেন যে আমি রাত 2টায় যদি ঘুমাই আমি 6টায় উঠবো, আমি 10টায় যদি ঘুমাই 6টায় উঠবো, আমি 11টায় যদি ঘুমাই 6টায় উঠবো। সবচেয়ে ভালো যদি আমার ঘুমানোর সময় এবং ওঠার সময়টা ফিক্স থাকে, বাট অনেকের ক্ষেত্রে ঘুমানোর সময়টা ফিক্স করাটা নানা কারণে পসিবল হয় না বা রুটিন ভেঙে যায়। যাই হোক না কেন ওঠার সময়টা আপনি ফিক্সড রাখবেন, যে লাইক হয়তো আপনার রুটিন ছিল 10টা থেকে 4টা পর্যন্ত ঘুমানো, কোনো একদিন হয়তো কোনো একটা ফিল্ম দেখেছেন বা বাসায় বন্ধুরা এসেছে বা কিছু একটা হয়েছে, আপনি হয়তো ঘুমাতে হয়তো রাত 12টা বেজে গিয়েছে, আপনি সেই রাতেও কিন্তু সকাল 4টায় ওঠার চেষ্টা করবেন, তাহলে হবে কি এই যে একটা কনস্ট্যান্ট রিদম থাকে, একটা অ্যালার্ম থাকে ব্রেইনের, ও জানে যে কখন ঘুম থেকে উঠতে হয়। এই যে আপনার আগের দিন একটু 2 ঘন্টা ঘুম কম হয়েছে, এটা নিয়ে হয়তো আপনার পরের দিন একটু ড্রাউজি লাগবে, একটু হ্যাংওভার হবে, বাট এটা আপনি কাজ করার সাথে সাথে মানিয়ে নিতে পারবেন। 1 দিন 2 দিন 3 দিন কম ঘুম হলে কখনোই কোনো মানুষের কোনো সিগনিফিকেন্ট সমস্যা হয় না। সমস্যাটা হয় কি আমাদের চিন্তায়। আমরা মনে করি আমরা আসলে পারবো না, আমরা মনে করি আমরা বোধহয় কাজকর্ম করতে পারবো না বা আমাদের কিছু একটা হবে, মাথা ঘুরে পড়ে যাবো। আসলে কিছুই না। আপনি যদি জাস্ট মন শক্ত করেন, একদিন মানে একটু কম ঘুমিয়ে চলাটা কোনো সমস্যা না। এতে করে কি হবে, আপনি যে পুরোটা দিনটা পার করেছেন, আপনার পরের দিন গিয়ে ঠিকই রাত 8টা বা 9টার সময় একটা পারফেক্ট ঘুম চলে আসবে এবং তারপর আপনার সেই রিদমটা মেনটেন হবে। আর যদি আপনি সেদিন 12টায় ঘুমাতে গিয়ে আপনি যদি পরের দিন সকাল 7টায় উঠেন বা 8টায় উঠেন, আপনার কিন্তু ঘুমের পুরো সাইকেলটা ভেঙে গেল। সো সবসময় ইম্পর্ট্যান্ট, যাদের ঘুমের ব্যাপারে সেন্সিটিভিটি আছে, প্রবলেম আছে, তারা ওঠার সময়টা ঠিক রাখবেন, ঠিক আছে? থার্ড যে একটা পয়েন্ট আপনারা খেয়াল রাখবেন, ডোন্ট টেক লং ডে টাইম ন্যাপস। লাইক দিনে যদি কারো ঘুমাতে ইচ্ছা হয়, কখনো 20 মিনিটের বেশি ঘুমাবেন না। দিনের বেলা 20 মিনিট ঘুমানোটা খুবই একটা সায়েন্টিফিক এবং একটা ভালো মেথড। এটা আপনার দিনের কাজকর্মকে অনেক বেশি আপনাকে মানে সতেজ রাখবে, রিফ্রেশ রাখবে। এটা আপনি দুপুরের পরে একটু ঘুমাতে পারেন, একটু বিকাল দিকে ঘুমিয়ে নিতে পারেন। বাট যাদের দিনের বেলা ঘুমালে এরকম হয় যে লাইক আপনারা 2 ঘন্টার আগে উঠতে পারেন না, তারা দিনের বেলা ঘুমাবেন না, তারা দিনের বেলা ঘুমানোর রিস্কটা নেবেন না। যারা মেনটেন করতে পারেন 20 মিনিটে উঠে যেতে পারেন, তারা আপনারা এই জিনিসটা ফলো করতে পারেন। বাট বেটার হচ্ছে কি যদি আপনার এরকম হয় যে আপনি একবার শুতে গেলে আপনি 2 ঘন্টার আগে উঠতে পারেন না বা 1 ঘন্টা 1.5 ঘন্টার আগে উঠতে পারেন না, বেটার হচ্ছে দিনের বেলা আপনি ন্যাপ টাইমটা অ্যাভয়েড করেন। সো আমাদের স্টিমুলাস কন্ট্রোল থেরাপিতে মূলত এই জিনিসগুলো আমাদের খুব খেয়াল রাখতে হবে। আমি আবারও বলছি, শুধুমাত্র তখনই ঘুমাতে যাবেন যখন আপনার ঘুম আসবে। তারপর ঘুম আসলো, আপনি শুতে গেলেন, 20 মিনিট যাবৎ কোনো ঘুম আসছে না, নানা দুশ্চিন্তা আসছে, আপনি উঠে যাবেন, উঠে রিল্যাক্সিং যে কোনো কিছু করবেন। এটা হতে পারে ব্রিদিং এক্সারসাইজ, পিএমআরটি বা একটা সুন্দর গল্পের বই পড়া। তারপর 20 মিনিট পর আবার আপনি ফিরে আসবেন যখন আপনার একটু ঘুম আসছে, ঠিক আছে? তারপর হচ্ছে কি আপনি শুয়ে থাকবেন, শুয়ে যখন দেখবেন যে আপনার ঘুম আবারও 20 মিনিট পর আসছেন, আপনি আবারও রিল্যাক্স করবেন। এই রিল্যাক্স হতে কতক্ষণ লাগবে এটা কিন্তু নির্দিষ্ট নয়। এটা খেয়াল রাখবেন যে আমি শোয়ার পর 20 মিনিট কিন্তু আমি টাইম দিব, তারপর উঠে যাব। বাট তারপর কতক্ষণ আমার আসলে রিল্যাক্সেশন করতে হবে ঘুম আসার জন্য, এটা কিন্তু ফিক্স না। এটা 30 মিনিট হতে পারে, 5 মিনিট হতে পারে, এটা 1 ঘন্টা হতে পারে। বাট মূল ব্যাপারটা হচ্ছে ঘুম না আসা পর্যন্ত আমি বিছানায় আসবো না। তারপর আমি কি বলেছি? তারপর আমি যেটা বলেছি যে ওঠার সময়টা ফিক্স করবেন। ওঠার সময়টা ফিক্স করলে একদিনে যদি আমরা একটু কষ্ট করে একটু লেগে থাকি,
এই একটা দিন আমি যদি জাস্ট ডে টাইম ন্যাপটা অ্যাভয়েড করতে পারি, পরের দিন কিন্তু ঘুমটা নিজে ঠিক হয়ে নেয়। এই একদিনের কষ্ট আমরা অনেকে করতে পারি না, এই একদিনের কষ্ট অনেকে করতে পারি না দেখে আমাদের ঘুমটা ঠিক হয় না। সো স্টিমুলাস কন্ট্রোল থেরাপির মাধ্যমে এভাবে কিন্তু আমরা আমাদের ঘুমটাকে ঠিক করতে পারি। এরপর আমরা পড়বো এখন বেসিক স্লিপ হাইজিনের বেশ কিছু মেথড। স্লিপ হাইজিন, এই মেথডগুলোকে বলা হয় স্লিপ হাইজিন টেকনিক্স। এগুলো মেনটেন করে দেখা গেছে যে 60 to 70% ক্ষেত্রে আমাদের ঘুম আপনা আপনি চলে আসে। স্লিপ হাইজিনের বেসিক অনেক কিছু আপনারা কিন্তু গুগল করলেই পেয়ে যাবেন, অনেক বড় বড় লিস্ট পেয়ে যাবেন। বাট এখানে কতগুলো জিনিস স্টিমুলাস কন্ট্রোলের সাথে ওভারল্যাপ করবে, বাট মানে কয়েকটা জিনিস আমি বলবো যে খুবই প্র্যাকটিক্যালি খুব এফেক্টিভ, এবং এগুলা আমরা যাদের স্পেশালি ঘুমটা খুব সেন্সিটিভ তারা কিন্তু এই জিনিসটা অ্যাপ্লাই করতে পারেন। দেখো পৃথিবীতে অনেক মানুষ আছে যারা যে কোনো জায়গায় যে কোনো সময় ঘুমিয়ে যেতে পারে, এটা একটা ব্লেসিং না, এটা একটা গড বা আল্লাহর কাছ থেকে একটা ব্লেসিং, মাদার নেচারের কাছ থেকে একটা ব্লেসিং, বাট সবাই কিন্তু পারে না। সো এই জিনিসগুলো ডেফিনেটলি তাদের জন্য প্রযোজ্য যাদের ঘুমটা একটু সেন্সিটিভ। সো প্রথম যে কাজটা আমরা করব সেটা হচ্ছে গিয়ে আমরা অ্যালকোহল, নিকোটিন, এই দুইটা জিনিস চেষ্টা করবো অ্যাভয়েড করতে। অ্যালকোহল, নিকোটিন এটা অ্যাভয়েড করার চেষ্টা করব, এবং যদি আমাদের অ্যালকোহল নিকোটিনের কোনো অভ্যাস থাকেও সেটা আমরা চেষ্টা করব বিকাল 5টার আগে আমি যেন না নিই। বিকাল 5টার আগে আমি যেন না দিই, সবচেয়ে ভালো হয় যদি আমি না নিতে পারি। কারণ অ্যালকোহল যেটা করে এটা ফ্র্যাগমেন্টেড স্লিপ করে, স্পেশালি যারা ঘুমানোর আগে অ্যালকোহল খেয়ে ঘুমোতে যায় তাদের কিন্তু ফ্র্যাগমেন্টেড স্লিপ হয়। যারা নিকোটিন খেয়ে থাকেন বা ক্যাফেইন খেয়ে থাকেন তাদের ক্ষেত্রেও কিন্তু এটা স্টিমুলেন্ট হিসেবে কাজ করে, এবং এটা যদি সন্ধ্যা 7টার পর কেউ খেয়ে থাকেন তাদের জন্য কিন্তু এটা একটা প্রবলেম। সো আপনারা যে কোনো ক্যাফেইন, নিকোটিন চেষ্টা করবেন যদি আপনারা খেতেই হয় এটা যেন বিকাল 4টার আগে শেষ করতে হয়। চা, কফি, কোক, যে কোনো কিছু বিকাল 4টার আগে আপনারা শেষ করে ফেলবেন। অ্যালকোহল, নিকোটিন পুরোপুরি অ্যাভয়েড করাই ভালো যাদের ঘুমের সমস্যা আছে। চা, কফি যদি খেতেই হয় এটা কখন খাবেন? বিকাল 4টার আগে খাবেন। দ্যাটস নাম্বার 1। নাম্বার 2, 8 PM। 8 PM এ আমাদের কি করতে হবে? 8 PM এর আগে আমাদের দুইটা কাজ করতে হবে। 8 PM এর পরে কোনোভাবেই আমাদের কোনো সোশ্যাল ডিভাইসে যাওয়া যাবে না। 8 PM এর পর মানে 8 PM এর পর ফোনটা সাইলেন্ট করে দেবেন। যদি অফিসের খুব জরুরি কোনো কেউ ফোন করে, অথবা বাবা মা ফোন করে, অথবা কেউ আত্মীয়স্বজন ফোন করে, এটা ছাড়া আপনারা রাত 8টার পরে কোনোভাবে চেষ্টা করবেন সোশ্যাল মিডিয়াতে না থাকা। সোশ্যাল মিডিয়া যদি ইউজ করতে হয়, সোশ্যাল মিডিয়া আমরা সবাই ইউজ করি, আর চেষ্টা করবেন হচ্ছে কি সকালে। আপনারা যারা এই ভিডিওটা দেখছেন, এই ভিডিওটা কিন্তু রাত 10টার সময় আপলোড হয়েছে, আমাদের বিভিন্ন কারণে এটা রাতে আপলোড করতে হয়, বাট আমরা চাই যে আপনারা ভিডিওটা পরের দিন দেখেন। আপনাদের দরকার নেই রাত 10টায় জেগে এই ভিডিওটা দেখা, ঠিক আছে? আমাদের ফেসবুকে কিন্তু আমরা অনেক সময় দেখি যে কোন সময় মানুষ ভিডিওগুলো বেশি দেখে। এটা দেখা যায় কি জানেন? রাত 10টার সময়, রাত 2টার সময়, এই সময় মানুষ ভিডিও বেশি দেখে। কারণটা কি? কারণ আমরা জাতিগতভাবে আমরা কিন্তু ইনসমনিয়ায় ভুগছি। আমরা ইনসমনিয়ায় ভুগছি। দেখুন মানুষকে কীভাবে সৃষ্টি করা হয়েছে। আগেকার সময় তো আসলে এরকম আলো ছিল না, এরকম লাইট ছিল না। সো লাইট আবিষ্কার হয়েছে বেশি দিন আগে তো না। সো মানুষ এভাবে সৃষ্টি হয়েছে যে আমরা আসলে সন্ধ্যার পর ঘুমিয়ে যাব, আমরা আসলে রাত 8টার পর ঘুমিয়ে যাব, কারণ একসময় পুরোটা পৃথিবী অন্ধকার হয়ে যেত সন্ধ্যার পরে। তো তারা কি করতো? এখন যেমন লাইট আছে, আগে তো এটা ছিল না। সো মানুষ বাই নেচার তৈরি হচ্ছে এভাবে, যারা রাত 8টায় ঘুমিয়ে যাবে এবং ভোর হওয়ার আগে উঠে যাবে। সো আমরা আসলে সৃষ্টিগতভাবে এরকম, বাট যখন আমরা আমাদের নেচারের বিপরীতে চলি এটা কিন্তু অনেক শারীরিক কনসিকুয়েন্সেস তৈরি করে। আমরা হ্যাঁ ডেফিনেটলি 8টায় যদি নাও ঘুমাই, 8টা শুনতে হয়তো খুব প্রাচীন আমল মনে হবে, বাট অ্যাটলিস্ট 10টার মাঝে আমাদের যেন ঘুমানোর অভ্যাসটা থাকে। এটা অনেক সমস্যার সমাধান করে দেবে। আমাদের জীবনের অনেক সমস্যা, যারা এখানে মেডিকেল স্টুডেন্টস শুনছেন, যারা ইঞ্জিনিয়ারিং পড়ছেন, বা যারা স্কুল কলেজ পড়ছেন, আপনাদের জীবনের 70 থেকে 80% সমস্যা সমাধান হয়ে যাবে যদি আপনারা মানে রাত 9টা 9:30টার মাঝে ঘুমানোর অভ্যাস করেন এবং সকাল 4টায় উঠেন। এই একটা জিনিস আপনারা শুধু লাইফে পালন করেন, আপনি দেখবেন জীবনের কত কিছু সমাধান হয়ে যাচ্ছে। সো রাত 8টার পর 1 নাম্বার কী করা যাবে না? সোশ্যাল মিডিয়া ইউজ করা যাবে না। আর রাত 8টার পর আমি আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে কি ডিনারটা করে ফেলবেন। এবং ডিনারটা চেষ্টা করবেন একটু হালকা করার। রাত 8টা ডিনারে চেষ্টা করবেন কার্বোহাইড্রেটটা যদি পারেন অ্যাভয়েড করার, যদি সম্ভব হয় অ্যাভয়েড করার। আপনি ভেজিটেবল বেশি খান, আপনি প্রোটিন বেশি খান, আপনি কার্বোহাইড্রেট দরকার হলে বিকালে খান, দুপুরে খান, সকালে খান, বাট রাত্রে অ্যাভয়েড করাটা বেটার স্লিপের জন্য। যারা একেবারে 8টার সময় পারবেন না তারা একদম
একটা জিনিস হলো করবে, সেটা হচ্ছে গিয়ে ঘুমোতে যাওয়ার অ্যাটলিস্ট 1 ঘন্টা আগে লাস্ট মানে খাওয়াটা মানে শেষ করবে। ঘুমোতে যাওয়ার অ্যাটলিস্ট 1 ঘন্টা আগে। কোনো কিছু খেয়ে ঘুমোতে যাবেন না, কোনো কিছু খেয়ে ঘুমোতে যাবেন, এটা খুবই খুবই প্রবলেম্যাটিক। স্টোমাক এমটি টাইমই হচ্ছে আপনার 2 থেকে 4 ঘন্টা। সো এটা কিন্তু ডিসরাপ্ট করে, স্লিপকে ডিসরাপ্ট করে। একদম না পারলে অ্যাটলিস্ট যদি আপনি 10টায় ঘুমোতে যান, 9টার পর কিছু খাবেন না, বাট বেস্ট হচ্ছে কি 8টার পরে আপনার খাওয়া বন্ধ করে দাও। দ্যাটস ওয়াই আমি 8 PM লিখেছি। একটা হচ্ছে 8টার পরে আমরা খাবো না, 8টার পরে আমরা সোশ্যাল মিডিয়া ইউজ করব না। এরপর যে জিনিসটা আমরা করবো সেটা হচ্ছে এক্সারসাইজ। যে কোনো এক্সারসাইজ আমরা করতে পারি, যে কোনো এক্সারসাইজ, বাট খেয়াল রাখবেন যে এটা লেট আফটারনুন বা আর্লি ইভিনিংয়ে, মানে এটা যদি আমরা 4টা 5টা 6টা এই সময় করি সবচেয়ে ভালো। সকালবেলাও করতে পারেন, বাট অবশ্যই খেয়াল রাখবেন যে আমি 7টার পরে এক্সারসাইজ করব না। যে কোনো লেট ইভিনিং, হ্যাঁ, যে কোনো লেট ইভিনিং স্টিমুলেশন আপনার জন্য ভালো না। যে লাইক আপনি ঘুমোতে যাচ্ছেন 10টায়, আপনি রাত 9টার সময় অনেক গান বাজনা শুনছেন, অনেক এক্সারসাইজ করছেন, লাইক খুবই স্টিমুলেটেড হয়ে গেছেন। অনেকে যারা আছেন যে তারা অফিস শেষ করে অনেক জিমে যান, জিমে গিয়ে অনেক ব্যায়াম করেন। আমি আপনাদের জিমে যেতে না বলছি না, বাট যদি আপনার ঘুমের সমস্যা হয়ে থাকে এটা একটা খুব ভালো আইডিয়া না। যারা জিমে যে ঘুমাতে পারেন, যারা ব্লেসড, তারা এটা কন্টিনিউ করতে পারেন। বাট যদি এরকম হয় যে আপনি অফিস থেকে এসে জিমে যাচ্ছেন এবং আপনি দেখছেন যে আপনার ঘুমোচ্ছে না, তাহলে জিমের টাইমটা পাল্টাতে হবে। জিমের টাইমটা আমাদের সকালবেলা করতে হবে। সো এটা খুব ইম্পর্টেন্ট যে এক্সারসাইজ কি ইনশিওর করে, এক্সারসাইজ কিন্তু স্লিপের ডেপথ ইনশিওর করে। মানে ডিপ স্লিপ অনেক বেশি হয় যাদের এক্সারসাইজ হয়, মানে ঘুমটা ভালো হয়, গাঢ় হয়। যে ঘুমের ফলে আমাদের আসলে রিস্টোরেশন দরকার শরীরে, সেটা কিন্তু এক্সারসাইজ করলে ভালো হয়। কতক্ষণ এক্সারসাইজ করতে হবে? 30 মিনিট করতে হবে, সপ্তাহে 5 দিন করতে হবে। এটা হাঁটলেও হবে, জগিং করলে হবে, যেটা আপনার জন্য ভালো লাগে। বাট 30 মিনিট এক্সারসাইজ অ্যাটলিস্ট সপ্তাহে 5 দিন ঘুমের কোয়ালিটিকে খুবই ভালো করে, ঘুমের ডেপথকে খুব ভালো করে। এরপর যে জিনিসটা আপনারা করবেন, আপনারা শুতে যাওয়ার আগে আপনারা, আমি একটু লিখে নিচ্ছি তারপর আপনাদের বলছি, একটা রুম বাছাই করবেন যে রুমে আপনার, যে রুমটা হবে খুব ডার্ক, কোয়াইট অ্যান্ড কমফোর্টেবল, রাইট? একটা রুম যেটা ডার্ক, কোয়াইট, কমফোর্টেবল। অনেকে রুমে আপনার একটা নিজস্ব রুমে আপনার ফ্রেশ এয়ার পছন্দ করে। অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে কোন টেম্পারেচারটা ভালো। টেম্পারেচার ভালো হচ্ছে সবসময় কত? এটা হচ্ছে 17 to 20 ডিগ্রি সেলসিয়াস। 17 to 20 ডিগ্রি সেলসিয়াসে আমাদের সবচেয়ে ভালো ঘুম আসে। সো যাদের বাসায় আমি বলবো যে মানে এসি আছে, আপনারা যদি মানে করেন এরকম হয় যে আপনাদের খুব খারাপ লাগছে বা খুব ইনসমনিয়া আছে, 17 একটু বেশি কম হয়ে যাবে আমাদের দেশের মানুষের মানে অভ্যস্ততা, বাট আপনারা এটা টেম্পারেচার একটু কমিয়ে দিতে পারেন, 20 ডিগ্রি সেলসিয়াস করে দিতে পারেন। এটা আপনাদের কিন্তু খুব ভালো ফলাফল মানে আসবে। আমি বলছি না যে সবাইকে এসি ছেড়ে ঘুমাতে হবে, আমি এই আইডিয়া দিচ্ছি না। বাট যাদের ঘুমে অনেক সমস্যা, ঘুমে অনেক কষ্ট পাচ্ছেন, আমরা তো কত কিছুতেই কত বিলাসিতা করি, কত আমাদের ফোন কত কিছু, অনেক সময় অনেক দামি, আমরা কত কিছু অহেতুক খরচ করি। যদি আপনি মনে করেন আপনার ঘুম ঠিক করা দরকার, আপনি দরকার হলে একটা এসি কিনে ফেলুন এবং এসি টেম্পারেচারটা রাতে 20 ডিগ্রি সেলসিয়াস করে ফেলুন। এটা আপনার চমৎকার এফেক্ট হবে, খুবই ভালো এফেক্ট হবে। টেম্পারেচার কমালে কিন্তু দেখা যায়, অনেক গবেষণায় দেখা যায় যে ঘুমের কোয়ালিটি ভালো হয়, ঘুম আসে। সো আমাদের রুমটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। অনেকে ফ্রেশ এয়ার পছন্দ করেন। সো রুমটা ঘুমের রুমটা এমন জায়গায় নেবেন যেখানে একটু ফ্রেশ এয়ারের চলাচল থাকে, রাইট? আচ্ছা, এরপর যে জিনিসটা করবেন ঘুমোতে যাওয়ার আগে, এটাও খুবই কাজ করে, সেটা হচ্ছে কি একটা হট বাথ। হ্যাঁ, একটা লং হট বাথ নেবেন, গরম পানিতে একটু গোসল করবেন। গরম পানিতে গোসল করা খুবই ভালো কাজ করে। দরকার হলে আপনি চুল ভিজালেন না, বাট গরম পানিতে আপনি 5 থেকে 10 মিনিট আপনি হচ্ছে কি গোসল করলেন। আরেকটা যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনার, অনেক সময় সেটা কাজে লাগে, হচ্ছে কি হাফ গ্লাস ওয়ার্ম মিল্ক খেতে পারেন। হাফ গ্লাস ওয়ার্ম মিল্ক, জাস্ট হাফ গ্লাস আপনি একটা গরম দুধ খেলে এটা কিন্তু আপনার ঘুম ইনশিওর করতে খুব ভালো কাজ করে। সো আমি এই জিনিসগুলো আপনাদের আমি বলবো যে স্লিপ হাইজিনে খুব ইম্পর্টেন্ট। আমি অলরেডি স্টিমুলাস কন্ট্রোল বলেছি, স্লিপ হাইজিনের বেশ কিছু জিনিস বলেছি। এগুলো যদি আপনারা পালন করতে পারেন, আপনি দেখবেন যে আপনার অধিকাংশ ঘুমের সমস্যা কোনো ওষুধ ছাড়াই ঠিক হয়ে যাবে, ওষুধ ছাড়াই আসলে ঠিক হয়ে যাবে। এরপর আপনি বেসিক কিছু রিল্যাক্সেশন কিন্তু আপনার জন্য খুব ভালো। ধরুন যাদের এই অ্যাংজাইটি প্রবলেম আছে, তারা সবসময় চেষ্টা করবেন কোনো না কোনো একটা মেডিটেশন করার। সেটা হতে পারে একটা 15 মিনিট, ইউটিউবে অনেক মেডিটেশন পাওয়া যায়। আপনারা যদি মনে করেন যে
আপনি আমাকে টেক্সট করতে পারেন, আমি কিছু মেডিটেশন আপনাকে দিয়ে দিতে পারবো। এছাড়া আপনি সিম্পলি হচ্ছে কি জাস্ট ডায়াফ্রাগম্যাটিক ব্রিদিং করতে পারেন, রুল অফ 4 যে ব্রিদিংটা আছে, 4 সেকেন্ডে নিঃশ্বাস নেওয়া, 4 সেকেন্ডে নিঃশ্বাস ছেড়ে দেওয়া। যেটাই হোক না কেন, যাদের ঘুমের সমস্যা আছে তাদের উচিত রেগুলার বেসিসে কোনো না কোনো রিল্যাক্সেশন অ্যাক্টিভিটি প্র্যাকটিস করার। এটা আপনার ঘুম আসার জন্য খুব ভালো একটা পদ্ধতি। এবার আমি আসি যে ঘুমের সমস্যা এরপরও যদি ঠিক না হয় তখন আমরা কি করব? ঘুমের সমস্যা এরপরও ঠিক হচ্ছে না, তখন আমরা কি করতে পারি? তখন আমাদের মূলত যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হলো 1 নাম্বার, কারেকশন অফ ডিপ্রেশন। ডিপ্রেশনের একটা সিমটমই কিন্তু আপনি খেয়াল আছে কিনা, আমরা সেকেন্ড এপিসোডে পড়িয়েছিলাম, ডিপ্রেশনের একটা সিমটম হচ্ছে ইনসমনিয়া। সো আপনার ইনসমনিয়ার কারণ যদি আপনার বিষণ্ণতা, ক্লিনিক্যাল ডিপ্রেশন, তখন তো শুধুমাত্র এই নিয়মগুলো করলে যাবে না। তখন আমাদের কি করতে হবে? বিষণ্ণতা আমরা কি পড়েছি যে যদি কোনো কারণ খুঁজে পাওয়া না যায় এন্ডোজেনাস, তখন আমাদের ওষুধ বেশি কাজ করে। সো ওষুধ দিয়ে, অ্যান্টিডিপ্রেসেন্ট দিয়ে বিষণ্ণতা কমাতে হবে। বিষণ্ণতা কমাতে কতদিন লাগে? 2 থেকে 3 সপ্তাহ লাগে মোটামুটি উপকার পেতে, খুব ভালো উপকার পেতে 6 সপ্তাহ লাগে। সো আপনি যদি বিষণ্ণতা এভাবে দূর করে ফেলেন ওষুধ দিয়ে, আপনার ঘুম চলে আসবে, আপনার কোনো ঘুমের ওষুধ খেতে হবে না। এই ওষুধগুলোতে ঘুমও আসে না। আবার আপনার বিষণ্ণতার যদি কোনো কারণ হয়, ধরুন আপনার একটা রিলেশনশিপ কনফ্লিক্ট, আপনার একটা যে কোনো অফিসিয়াল স্ট্রেস বা আপনার যে কোনো হাজব্যান্ড ওয়াইফের কোনো রকম ভুল বোঝাবুঝি, ঝামেলা, সামাজিক একটা প্রেশার, ওয়ার্কলোড বেশি, টাইম প্রেশার অনেক বেশি, যেটাই কারণ একটা অন্তর্দ্বন্দ্ব হতে পারে, সেটা নিয়ে কাজ করুন। কারণ সেটা যদি আপনি বজায় রাখেন তখন কিন্তু ঘুমের সমস্যা হবে। সো আপনার বিষণ্ণতা যে কারণেই হোক না কেন, আপনার বিষণ্ণতা কারেকশন করতে হবে। না হলে কিন্তু ওই যে স্টিমুলাস কন্ট্রোল থেরাপি অ্যান্ড স্লিপ হাইজিন, এটা শুধুমাত্র আপনার বিষণ্ণতা সারাতে সাহায্য করবে না। ঠিক আছে, আমরা যেন এই জিনিসটা খুব ভালো করে বোঝার চেষ্টা করি। এছাড়াও বিষণ্ণতা ছাড়াও কিন্তু অনেক কারণে আপনার ঘুমের সমস্যা হয়, যেমন অ্যাংজাইটি ডিসঅর্ডার। সবচেয়ে বেশি ঘুমের সমস্যা হয় আপনার 2টা রোগে, একটা হচ্ছে কি জেনারেলাইজ অ্যাংজাইটি ডিসঅর্ডার, একটা হচ্ছে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। নানান রকম উল্টাপাল্টা চিন্তা মাথায় আসতে থাকে, সেক্সুয়াল, রিলিজিয়াস, একের পর এক লজিক্যাল, ইলজিক্যাল চিন্তা আসতে থাকে, কন্ট্রোল করতে পারি না। এগুলো কিন্তু এক ধরনের অ্যাংজাইটি ডিসঅর্ডার। এগুলো কারেক্ট না করলে শুধুমাত্র আমরা আসলে স্লিপ হাইজিন মেনটেন করে বা আমি বলবো যে আপনার বেসিকগুলো মেনটেন করে আমরা আসলে পারবো না। আমরা কখন এই জিনিসগুলো মানে করলে আমাদের ঘুম ঠিক হবে? যখন আমাদের কোনো মানসিক রোগ থাকবে না, স্পেশালি অস্থিরতার জনিত রোগ। এছাড়া আরও অনেক মানসিক রোগে কিন্তু আপনার ঘুমের সমস্যা হয়, যেমন সিজোফ্রেনিয়াতে হয়, বাইপোলার ম্যানিক ডিসঅর্ডারের ম্যানিক ফেজে কিন্তু আপনার ঘুমের সমস্যা হয়। সো সেগুলো যদি থেকে থাকে আমাদের কিন্তু সেটা কারেক্ট করতে হবে। ঠিক আছে, আচ্ছা। সো এই জিনিসগুলো আমি খুবই আমি বলবো যে এমফ্যাসিস করার জন্য। এবং সেকেন্ড যে আরেকটা পয়েন্ট আমি আপনাকে বলবো যে স্লিপ রিলেটেড ডিসঅর্ডার থাকলে সেটা কারেকশন করার। স্লিপ রিলেটেড ডিসঅর্ডারস, এর মাঝে কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট? স্লিপ রিলেটেড ডিসঅর্ডারসের মাঝে স্লিপ অ্যাপনিয়া বলে একটা রোগ আছে, তারপর আপনার স্লিপ এপিলেপসি, ঘুমের মধ্যে অনেকের কিন্তু খিঁচুনি হয়, হ্যাঁ, মৃগী রোগ হয়। তারপর হচ্ছে আপনার ঘুমের সাথে কিন্তু অনেক সময় জিআরডি টাইপের রোগ হয়, ঘুমের সাথে অনেক সময় জিআরডি টাইপের মানে রোগ হয়, এরকম রিফ্লাক্স হয়, অ্যাসিড বের হয়ে আসে। তারপর হচ্ছে আপনার স্লিপ রিলেটেড অ্যাজমা আছে। কিন্তু এই জিনিসগুলো যদি থেকে থাকে তখন কিন্তু ঘুমের একটা বিশাল প্রবলেম হয়। এছাড়া যে কোনো প্যারাসমনিয়া, যেমন অনেকে কিন্তু ঘুমের মাঝে আপনার হাঁটে, অনেকে কিন্তু ঘুমের মাঝে আপনার হচ্ছে কি টেরর, অনেক টেরর ফিল করে। সো তাদের কিন্তু অনেক ধরনের সমস্যা হয়, সেই সমস্যাগুলোর আলাদা চিকিৎসার প্রয়োজন হয়। তখন কিন্তু শুধুমাত্র স্টিমুলাস কন্ট্রোল থেরাপি অথবা হচ্ছে আপনার স্লিপ হাইজিন মেনটেন করে তখন কিন্তু আমরা এটা ঠিক করতে পারবো না। ঠিক আছে, সো এই জিনিসটা খুব জরুরি আমাদের বোঝা যে আমরা কি করতে পারি। সো এই রোগগুলো থাকলে আপনাদের কিন্তু ওভাবে ট্রিট হয়ে তারপর কিন্তু আপনার ঘুমের সমস্যাটা ঠিক হতে পারে। ইনসমনিয়া ইটসেলফ একটা রোগ আসলে হতে পারে, যেটা আমাদের বুঝতে হবে, যেটা ঘুমের সমস্যা কোনো মানে অনেক সময় মৃদু সমস্যা না, এটা কিন্তু একটা গুরুতর সমস্যাও হতে পারে, যেটা সাইকিয়াট্রিস্টের তত্ত্বাবধানে থেকে আপনার চিকিৎসা করতে হয়। সো আপনাদের যদি আমার এই স্পিচ নিয়ে কোনো রকম কোনো কোয়েশ্চেন্স থাকে, কোয়ারিজ থাকে, আপনার নিচের ইনবক্সে আপনারা আমাদেরকে জিজ্ঞেস করুন। আমি অবশ্যই প্রত্যেকের আনসার দেওয়ার চেষ্টা করবো যদি সেটা রেলেভেন্ট হয়। এবং আমি আজকে শেষ করবো একটা জিনিস বলে, যে সবসময় খেয়াল রাখবেন যে আমরা কিন্তু ঘুমের সমস্যা হলে কি করি, কতগুলো ওষুধের নামে আপনাকে বলে, যেটা আমি অনেক বেশি পাই আমাদের পেশেন্ট ডিল করার ক্ষেত্রে। একটা হচ্ছে গিয়ে আপনার রিভোট্রিল, পেইস,
সেডিল, তারপর হচ্ছে আপনার মাইলাম, তারপর ডরমিকাম, তাই না? এই জিনিসগুলো আমরা একেবারে খুব পরিচিত, তাই না? এই গ্যাসের ওষুধ যেরকম পরিচিত, এই ওষুধগুলো আমাদের কাছে পরিচিত। এগুলো কিন্তু খুব কমপ্লিকেটেড ওষুধ। এগুলো রেগুলার বেসিসে খাওয়া আর কোনো নেশার দ্রব্যাদি খাওয়া, যেমন আপনার ইয়াবা খাওয়া বা ক্যানাবিস খাওয়ার মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। সো দেখুন, ইয়াবা খেলেও তো আমাদের মনটা একটু ফুরফুরে লাগে, তাই বলে কি আমরা মন ফুরফুরে রাখার জন্য আমরা ইয়াবা খাবো? না। আমাদের ঘুম আসার জন্য আমাদের অনেক পদ্ধতি আছে, বা এই ওষুধগুলো খেলে ঘুম হয় না তা না, ঘুম হয়। বাট এটা খেয়ে এই ওষুধগুলো খেয়ে ঘুমানোটা কোনো ভালো আইডিয়া না। আমি যে কথাগুলো বললাম আমার এই স্পিচ থেকে, দেখুন প্রথম থেকে আসুন যে আনহেলদি থট, তারপর স্লিপ মানে স্টিমুলাস কন্ট্রোল থেরাপি, তারপর স্লিপ হাইজিন, এবং তারপর হচ্ছে ওভারঅল যদি কোনো মানসিক রোগ থাকে সেটাকে সারানো, এগুলো করলে কিন্তু আমি বলবো যে অধিকাংশ মানে ঘুমের সমস্যা ঠিক হয়ে যায়। সবসময় আপনার এই ওষুধগুলো খাওয়ার কোনো প্রয়োজন নেই। সবচেয়ে বড় কথা, এই ওষুধগুলো ডাক্তারের পরামর্শ ছাড়া কখনো খাবেন না। এই ওষুধগুলো খুবই রিস্কি ওষুধ, অসম্ভব রিস্কি ওষুধ। এই ওষুধগুলো হঠাৎ করে মানে বেশি দিন খেয়ে যদি ছেড়ে দেন, আপনার খিঁচুনি পর্যন্ত হতে পারে। সো এই ওষুধগুলো এভাবে খাবেন না, এবং সবসময় মনে রাখবেন এই জিনিসটা দিয়ে আমি আজকে আমার স্পিচটা শেষ করব। সেটা হচ্ছে, ঘুমের ওষুধ যেন কখনো আমরা 1 মাসের বেশি না খাই। 1 মাস, এই কথাটা মনে রাখবেন। ঘুমের ওষুধ কখনো 1 মাসের বেশি যেন আমরা না খাই। যদি কেউ আমরা ঘুমের ওষুধ 1 মাসের বেশি খাচ্ছি, আমরা যেন অবশ্যই একজন সাইকিয়াট্রিস্টের আন্ডারে থেকে এটা ছাড়িয়ে নেই। এটা অসম্ভব জরুরি একটা জিনিস, যে আমরা ঘুমের ওষুধ দীর্ঘদিন যেন এভাবে না খেয়ে থাকি। এটা ছাড়ানো সম্ভব, একটু ধৈর্য ধরতে হয়, একটু ধীরে ধীরে ট্যাপার করতে হয়, বাট এটা সম্ভব। হ্যাঁ, এরকম আমরা মাঝে মাঝে হয় যে খুব বয়স হয়ে গেলে, 50-60 বছর বয়স, দীর্ঘদিন হয়তো খাচ্ছে রিভোট্রিল 10 বছর, তখন আমরা ছাড়ানোর চেষ্টা করি না, কারণ এটা অনেক বেশি কষ্ট হয়। বা যাদের বয়স 30 বছর, 40 বছর, 35 বছর, তারা যদি রিভোট্রিল 1 মাসের বেশি খাচ্ছেন, আমরা অনেক সময় পাই 6 বছর, 3 বছর, 2 বছর রিভোট্রিল খাচ্ছেন, তারা প্লিজ এই ওষুধগুলো খাবেন না। এই ওষুধগুলো কিন্তু ভালো না। এই ওষুধগুলো খেয়ে ঘুমানোর চেষ্টা করাটা ভালো না। সো আমরা আবারও বলি, লং স্টোরি শর্ট, ডিপ্রেশনে যদি আমরা প্রথম যে জিনিসটা ঠিক করার চেষ্টা করবো সেটা হচ্ছে ঘুম, এবং ঘুম ঠিক করার অনেকগুলো ওয়ে আমি আপনাকে বলে দিলাম। বাট মূল যে কথাটা সেটা হলো যে আপনি আপনার ঘুম ঠিক করার জন্য আপনাকে সিনসিয়ার হতে হবে, আপনাকে চেষ্টা করতে হবে, যে নিয়মগুলো সেগুলো সবগুলো একসাথে করতে হবে। তারপরও না পারলে আপনার সাইকিয়াট্রিস্ট আপনাকে হেল্প করবে।